আমাদের পৃথিবীর প্রাচীন ইতিহাসে এমন 1 বিলিয়ন বছরের শূন্যতা আছে যা ভূতত্ত্ববিদরা দ্য গ্রেট আনকনফার্মিটি নামে চিহ্নিত করেছেন। চলুন ব্যাপারটাকে একটু ডিটেলে বোঝার চেষ্টা করা যাক। ধরুন যদি আপনি এখনই বাইরে গিয়ে মাটি খুঁড়তে শুরু করেন, তাহলে যত গভীরে যাবেন তত পুরনো শিলাস্তরের সন্ধান পাবেন। প্রথমে হয়তো 90 দশকের কোনো পুরনো ক্যাসেট খুঁজে পেতে পারেন, তারপর হয়তো 70-এর দশকের কোনো ডায়াল করা টেলিফোন খুঁজে পেতে পারেন। তবে এরপর আরও গভীরে গেলে আপনি হয়তো প্রাচীন ভারতের কোনো মূর্তি কিংবা মন্দিরের ধ্বংসাবশেষ আবিষ্কার করতে পারেন। সুতরাং একটা জিনিস কি আপনি কখনো ভেবে দেখেছেন, মানুষের কিংবা প্রকৃতির বিভিন্ন জিনিসপত্র সময়ের সাথে সাথে কেন মাটির গভীরে চলে যায়? এর কারণ হলো পৃথিবী পৃষ্ঠে ক্রমাগত বালু, ধূলিকণা এবং ক্ষুদ্র কণার স্তর জমতে থাকে। এটি একটি খুবই ধীর প্রক্রিয়া যা ডিপোজিশন নামে পরিচিত। তবে এরপর আরও একটি প্রক্রিয়া শুরু হয় যাকে সিমেন্টেশন বলা হয়। এতে ওই খনিজ কণাগুলো ধীরে ধীরে একসাথে শক্তভাবে বাঁধা পড়ে যায় এবং কয়েক মিলিয়ন বছর পর এগুলোই জমে পাললিক শিলা তৈরি করে। এরপর ওই শিলাস্তরের উপর আরও একটা স্তর তৈরি হয় এবং তারপর আরও একটা স্তর, এইভাবে ক্রমাগত চলতে থাকে। সুতরাং আমাদের পায়ের নিচের যে মাটিটা আছে সেটা একটা স্যান্ডউইচের মতো, যেখানে লক্ষ লক্ষ বছর ধরে ধীরে ধীরে তৈরি হওয়া অসংখ্য স্তর আছে। তবে এই স্তরগুলো জমা হওয়ার এবং শক্ত হওয়ার সময়ও প্রাণীরা তাদের দৈনন্দিন জীবন কাটাচ্ছিল এবং মরছিল। প্রাণীর নরম সহজেই পচনশীল অংশগুলো হয় অন্য কোনো প্রাণী খেয়ে নেয় কিংবা দ্রুত গতিতে পচে যায়। কিন্তু কখনো কখনো শক্ত অংশ যেমন হাড়, খোলস বা আবরণ ধুলোবালিতে ঢেকে যায় এবং ধীরে ধীরে ডিপোজিশনে চাপা পড়ে পাথরের মধ্যে আটকে যায়। সময়ের সাথে সাথে জল ওই প্রাকৃতিক কবরের মধ্যে প্রবেশ করে, যা ধীরে ধীরে জীবাশ্মের বাকি অংশকে গলিয়ে ফেলে। পরে ওই শূন্যস্থানগুলোতে খনিজ পদার্থ জমা হতে থাকে এবং একসময় সেখানে জীবাশ্ম গঠিত হয়। তাই ওই জীবাশ্মগুলোই ওই প্রাণীদের একটি পাথুরের রূপ যা কখনো একসময় সেখানে বসবাস করত। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই প্রাণীটি যে যুগে বেঁচেছিল তা জীবাশ্ম হিসেবে সেই সময়ের স্মৃতি ধারণ করে স্তরিত শিলায় সংরক্ষিত থাকে। আমাদের পৃথিবীর ইতিহাস এবং প্রাণীদের বিবর্তন সম্পর্কে অধিকাংশ জ্ঞানই এসছে এই শিলাস্তরের ক্রম এবং তাদের মধ্যে আটকে থাকা সময়ের নিদর্শনগুলোর বিশ্লেষণের মাধ্যমে। প্রায়ই বিভিন্ন স্তর, যেগুলোকে স্ট্রাটা বলা হয়ে থাকে, সেগুলো স্পষ্ট এবং আলাদা থাকে এবং প্রতিটি স্তর তাদের গঠনের যুগ সম্পর্কে কিছু বিশেষ তথ্য প্রদান করে, যাকে নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা করে থাকে। আর পৃথিবীর এই স্তরগুলোকে স্টাডি করার সাবজেক্টকে স্ট্র্যাটিগ্রাফি বলা হয় এবং এই সাবজেক্টের অন্যতম মূল নীতি হল সুপারপজিশনের থিওরি, যা বলে যদি স্তরগুলো অক্ষত থাকে তবে নিচের স্তরগুলি উপরের স্তরের তুলনায় পুরনো হবে। এটা রকেট সায়েন্স না হলেও এর মানে দাঁড়ায় যে ভূতাত্ত্বিক গঠনগুলোর ক্রস সেকশন দেখলে সময়ের প্রবাহের একটি সুশৃঙ্খল চিত্র পাওয়া যায়। তবে দুর্ভাগ্যজনকভাবে ইতিহাসকে এত সহজেও অনুমান করা যায় না, কারণ যখন এক স্থানে নতুন স্তরিত শিলা গঠিত হচ্ছে তখন অন্য কোথাও পরিবেশের পরিবর্তনের কারণে ওই জমাট প্রক্রিয়াটা থেমে যেতেও পারে। বাতাস বা জলের ক্ষয় প্রক্রিয়া কণাগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে পারে, যা কার্যত ভূতাত্ত্বিক রেকর্ডের একটি অংশ মুছে দেয়। তবে কিছু সময় পর আবারও জমাট প্রক্রিয়া শুরু হতে পারে, কিন্তু ওই সাময়িক বিরতি শিলাস্তরে চিরকালের জন্য একটা ফাঁকা জায়গা তৈরি করে দেয়, যাকে হাইটাস বা সময়ের শূন্যতা বলা হয়। এই শূন্যতা কখনো কখনো লক্ষ বছর দীর্ঘ হতে পারে। যেমন ধরুন আপনি একটা পডকাস্ট শুনছেন, কিন্তু এই পডকাস্টের মাঝখানে কিছু অংশ ডিলিট করা, তাহলে কি আপনি ওই পডকাস্টের সঠিক অর্থটা পুরোপুরিভাবে বুঝতে পারবেন? ঠিক একই জিনিস এই ক্ষেত্রেও ঘটে। তবে যখনই শিলাস্তরে এই ধরনের বিরতি ঘটে তখন শিলাস্তরের অ্যাঙ্গেল এবং তার রং তৈরির ক্ষেত্রে একটি স্পষ্ট পার্থক্য তৈরি হয়, যেমনটা আপনি এই ছবিতে দেখতে পাচ্ছেন। ভূতত্ত্ববিদরা এই বৈশিষ্ট্যকে আনকনফার্মিটি বলে থাকেন। ডেনমার্কের নীল স্টিনসেন, যিনি স্ট্র্যাটিগ্রাফির পিতা হিসেবে পরিচিত, 1669 সালে প্রথম একটি আনকনফার্মিটি আঁকেন। তবে স্কটল্যান্ডের এক কৃষক ছিলেন যার নাম জেমস হার্টন। তিনি প্রথম একটা গুরুত্বপূর্ণ আনকনফার্মিটি আবিষ্কার করেছিলেন। 1787 সালে স্কটল্যান্ডের সিকার পয়েন্টের কাছে হাঁটতে হাঁটতে তিনি নিচের এবং উপরের শিলার গঠনগুলির মধ্যে তীব্র পার্থক্য লক্ষ্য করেছিলেন এবং এর জন্য এর নাম হয়ে যায় হার্টনস আনকনফার্মিটি।
ধূসর রঙের নিচের শিলাস্তরটি মূলত প্রায় 425 মিলিয়ন বছর আগে গভীর সমুদ্রের মাটির জমা থেকে গঠিত, কিন্তু লালচে উপরের স্তরটি প্রায় 345 মিলিয়ন বছর আগে নদী এবং অন্যান্য প্রবাহের মাধ্যমে জমা হয়েছিল। এর মানে হলো প্রায় 80 মিলিয়ন বছরের হাইটাস, অর্থাৎ সময়ের বিরতি। এই আবিষ্কারের পর হার্টন পৃথিবীর টেকটনিক প্লেটগুলির গতিবিধি এবং পৃথিবীর গঠন প্রক্রিয়া সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তৈরি করতে সাহায্য করেছিলেন। তবে সবথেকে আশ্চর্যজনক আনকনফার্মিটি 1869 সালে খুঁজে পাওয়া যায়, যখন জন ওয়েসলি পাওয়েল একটি গুরুত্বপূর্ণ টিলা পর্যবেক্ষণ করছিলেন। গ্র্যান্ড ক্যানিয়নের মধ্যে দিয়ে হাঁটতে গিয়ে তিনি ভার্টিক্যাল শিলা এবং হরাইজন্টাল শিলার মধ্যে একটা অদ্ভুত মিল লক্ষ্য করেছিলেন, এবং পুরনো ভূতত্ত্ববিদরা যা করে গিয়েছিলেন তিনিও সেই কাজটাই করলেন। এর নাম দিয়ে দিলেন পাওয়েলস আনকনফার্মিটি। তবে পরে এটা পাওয়েলস গ্রেট আনকনফার্মিটি নামেই পরিচিত হয়। কিন্তু এর গ্রেট হওয়ার পেছনেও দুটো কারণ রয়েছে। প্রথমত, এই আনকনফার্মিটি একটি পুরো মহাদেশ জুড়ে বিস্তৃত, যা লরেন্টিয়া নামে পরিচিত, এবং এটি উত্তর আমেরিকার প্রাচীন অঞ্চল ছিল। দ্বিতীয়ত, এই সময় পর্যন্ত পৃথিবী জুড়ে অনেক আনকনফার্মিটি আবিষ্কার হয়েছিল, তবে সেগুলোর মধ্যে অধিকাংশই ছিল ছোট ছোট সময়ের গ্যাপ, মানে কয়েক কোটি বছরের বলতে পারেন। আসলে আমাদের সম্পূর্ণ পৃথিবীর ইতিহাসকে যদি দেখা যায় তাহলে কয়েক কোটি বছর কিছুই না। তবে গ্রেট আনকনফার্মিটির মধ্যে দুটি শিলার স্তরের মধ্যে সবচেয়ে ছোট সময়ের ব্যবধান হলো মাত্র 250 মিলিয়ন বছর, এবং সবচেয়ে বড় ব্যবধান 1.2 বিলিয়ন বছরেরও বেশি। অতএব এখানে দুটো শিলাস্তরের মধ্যে যে 1.2 বিলিয়ন বছরের গ্যাপ আছে, তা এই সময়ের আমাদের হারানো ইতিহাসের দিকে ইঙ্গিত করছে, এবং আমরা নিজেরাও জানি না যে এই হারানো ইতিহাস কোথায় গেছে। তবে এই শিলার গঠনের মধ্যে আরও অনেক অদ্ভুত ব্যাপার রয়েছে। পাওয়েলের আবিষ্কারের কিছু সময় পরে আরও কিছু শিলার গঠন পাওয়া গেছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, যেখানে ওই একই সময়ের ইতিহাস ওই শিলাস্তরের রেকর্ড থেকেও মুছে গেছে। আর এই সব কিছুকে একত্রে আমরা দ্য গ্রেট আনকনফার্মিটি বলেই অভিহিত করি। এটি একটি এমন রহস্য যা সম্পূর্ণ পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে, এবং ওই 1 বিলিয়ন বছরের হারানো ইতিহাস সম্পর্কে আমরা কেউ কিছু জানি না। এই অদ্ভুত রহস্যকে আমরা স্নোবল আর্থ থিওরি হিসেবে জানি। এটা ক্রায়োজেনিয়ান যুগের একটা সময়কে নির্দেশ করে, যা প্রায় 650 মিলিয়ন বছর আগে পৃথিবীর পৃষ্ঠ বরফ এবং তুষারে ঢাকা ছিল বলে ধারণা করা হয়। এই বরফগুলো বিশাল আকারের ভূমির ক্ষয় সৃষ্টি করতে সক্ষম, কারণ তারা ক্রমাগত সমতল ভূমির ওপর ঘর্ষণ খেতে থাকে। বৈজ্ঞানিকরা অনুমান করে যে এই বরফগুলোই পৃথিবী পৃষ্ঠের সঙ্গে ঘষা খেতে খেতে পৃথিবী পৃষ্ঠের উপর থেকে প্রায় 2 থেকে 3 মাইল মাটি সরিয়ে ফেলেছিল সেই সময়। অতএব দ্য গ্রেট আনকনফার্মিটির পরে যে তরুণ শিলাস্তরগুলো সারা পৃথিবী জুড়ে বসে আছে, সেগুলো ক্যাম্ব্রিয়ান পিরিয়ড নামে একটা যুগেতে তৈরি হয়েছিল। আর এখানেই আসল রহস্য লুকিয়ে আছে। আসলে ক্যাম্ব্রিয়ান যুগের আগেও পৃথিবীতে জীবের অস্তিত্ব তো ছিল, কিন্তু তা অতটা লক্ষণীয় বা গুরুত্বপূর্ণ ছিল না। আসলে মাত্র 11 মিলিয়ন বছরের একটা ক্ষুদ্র সময়সীমার মধ্যে, মানে 541 এবং 530 মিলিয়ন বছরের মধ্যে আমরা যে সমস্ত জীবজন্তু আজ চিনি তাদের প্রাথমিক পূর্বপুরুষরা সৃষ্টি হয়েছিল। উদাহরণস্বরূপে এই সময়তেই প্রথম মাছ এসেছিল। আসলে এর আগেও জীবন ছিল, কিন্তু এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে পৃথিবী যেন একটা রেডবুল খেয়ে বিশাল বিশাল প্রাকৃতিক বিবর্তন তৈরি করে। এবার প্রশ্ন হলো, তাহলে এই সব কিছু স্নোবল আর্থ থিওরির সঙ্গে কিভাবে সম্পর্কিত? আসলে যখন এই বরফের প্রবাহসমূহ সমুদ্রে প্রবাহিত হতে শুরু করলো, তখন তারা মাটির সাথে ঘষতে ঘষতে প্রচুর পরিমাণে পুষ্টি এবং খনিজ ধীরে ধীরে সমুদ্রে মেশাতে শুরু করলো। স্নোবল আর্থ থিওরি অনুযায়ী এগুলোই জীবনের বিস্ফোরণের জন্য দায়ী। তারা 1 বিলিয়নেরও বেশি বছরের সেডিমেন্টারি শিলা পৃথিবী পৃষ্ঠ থেকে খোদাই করে এনেছিল, যার সবকিছু এসে মিশেছিল আমাদের সমুদ্রে, এবং এর জন্যই জীবনের প্রক্রিয়ার যে উদ্দীপন ঘটেছিল সেটা আজ আমরা বুঝতে পারছি। তবে স্নোবল আর্থ থিওরির কথা যদি বলেন, তবে এটা এখনও একটা ধারণা, যা মাত্র 1998 সালেই এসছে। আর যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে মাত্র 2 দশক 1 বিলিয়ন বছরের হারানো ইতিহাসকে ব্যাখ্যা করার জন্য যথেষ্ট নয়। হয়তো কোনো একদিন কোনো নতুন কৌশল বা প্রযুক্তি ভূতত্ত্বের জগৎকে চমকে দিয়ে আমাদের পৃথিবীর দীর্ঘ এবং হারিয়ে যাওয়া ইতিহাসকে খুঁজে পাবে এবং আমাদের ইতিহাস বইয়ের গ্যাপগুলোকে পূর্ণ করতে সমর্থ হবে। তবে ততদিন পর্যন্ত আনকনফার্মিটি একটা গ্রেট মিস্ট্রি হিসেবেই থেকে যাবে।